এখন এই দুটো কোম্পানির মধ্যে যদি আপনি তুলনা করেন তাহলে কোন কোম্পানিটি কেনা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমরা স্টক মার্কেটে বিজনেস করতে আসি এই উদ্দেশ্যেই যে আমরা এমন কোম্পানি বা এমন বিজনেস মডেল আমরা সিলেক্ট করব যার গ্রোথ খুবই হাই। বিজনেসের গ্রোথ যদি হাই হয়, কোম্পানি যদি ক্রমাগত আরও অধিকতর ব্যবসা করতে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখান থেকে সুফল পাবেন, শেয়ারের দাম বাড়বে, আপনার ক্যাপিটাল গেইন হবে। প্রিয় দর্শক, কোনো শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য কতগুলো টার্ম আপনাকে অবশ্যই জানতে হবে। তার একটি টার্ম হলো পিই রেশিও। আজকের ভিডিওতে আমি এই পিই রেশিও নিয়েই আলোচনা করব। পিই রেশিওর কথা হলো প্রাইস আর্নিং রেশিও। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে পিই রেশিও কেন এতটা গুরুত্বপূর্ণ বা এতটা জরুরি, কেন আপনাকে পিই রেশিও অবশ্যই জানতে হবে। প্রিয় দর্শক, কোনো শেয়ার আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড, অর্থাৎ শেয়ারটার বর্তমান মার্কেট প্রাইস কম নাকি বেশি নাকি ঠিক আছে, এই তথ্যটি বোঝার জন্য আপনাকে অবশ্যই পিই রেশিও বা প্রাইস আর্নিং রেশিওটি অবশ্যই জানতে হবে। আমি একটি উদাহরণের সাহায্যে আপনাকে বোঝাবার চেষ্টা করছি। ধরুন, একটি দোকান আপনি কিনেছেন 20 লাখ টাকায়, সেখান থেকে আপনি ভাড়া পাচ্ছেন মাসে 10,000 টাকা। এটি হলো দোকান এ। এবং আমি আরেকটি দোকান, যদি দোকান বি এর কথা বলি, সেক্ষেত্রে তার দাম হলো 25 লাখ টাকা। আপনি সেখান থেকে ভাড়া পাবেন 15,000 টাকা প্রতি মাসে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি প্রথম দোকানটি কিনবেন নাকি দ্বিতীয় দোকানটি কিনবেন, অর্থাৎ আপনার সামনে যদি অপশন থাকে, আর আমাকে যদি প্রশ্ন করেন, আমি অবশ্যই বলবো আমি এই 25 লাখ টাকার দোকানটিই কিনবো। কারণ হলো আমি মাত্র প্রথম দোকানটির চেয়ে মাত্র 5 লাখ টাকা বেশি দিয়ে আমি 5,000 টাকা অতিরিক্ত ভাড়া বেশি পাচ্ছি, অর্থাৎ প্রথম দোকানটির প্রায় 50% ভাড়া আমি বেশি পাচ্ছি, কিন্তু আমাকে দাম দিতে হচ্ছে মাত্র 5 লাখ টাকা বেশি। আর এটাকেই বলা হয় ভ্যালু ফর মানি। প্রিয় দর্শক, আপনি যাই ক্রয় করেন না কেন তার ভ্যালু ফর মানি আপনাকে অবশ্যই জানতে হবে। ঠিক একইভাবে শেয়ার মার্কেটের বিষয়ে বা কোনো স্টক ক্রয়ের ক্ষেত্রে তার ভ্যালু ফর মানি আপনাকে অবশ্যই জানতে হবে। আর কোনো স্টকের ভ্যালু ফর মানি আপনি কিভাবে জানবেন, তার একটি উপায়, সেটি হলো পিই রেশিও। আপনি জানতে পারলে আপনি বুঝতে পারবেন ওই স্টকটির ভ্যালু ফর মানি কি। প্রিয় দর্শক, খুব দ্রুতই আমি শুরু করতে যাচ্ছি একটি অনলাইন ক্লাস বা অনলাইন কোর্স। কোর্সটির নাম হলো সেফ ইনভেস্টমেন্ট গাইডলাইন। আপনি আপনার মূলধনকে নিরাপদ রেখে কিভাবে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন সেটি এই কোর্সে শেখানো হবে। তবে এই কোর্সটিতে কোনো শেয়ার বা স্টক রিকমেন্ড করা হবে না। আমি এটুকু অন্তত বলতে পারি, এই কোর্সটি করার পর আপনি নিজে নিজেই স্টক সিলেক্ট করতে পারবেন এবং লং টার্ম বিনিয়োগের জন্য আপনি নিজে নিজেই ইনভেস্টমেন্টের ডিসিশন গ্রহণ করতে পারবেন। এই কোর্সটির দাম রাখা হয়েছে মাত্র 500 টাকা। প্রতিটি ব্যাচে 10 জন করে অংশগ্রহণকারী থাকবেন। যারা এই কোর্সটি ক্রয় করতে আগ্রহী তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আপনারা কি করে কোনো কোম্পানির বা কোনো শেয়ারের পি রেশিও বের করবেন? পি রেশিও বের করার সূত্র হলো তার কোনো স্টকের বর্তমান মার্কেট প্রাইস তাকে ভাগ দিবেন ইপিএস দিয়ে, আর্নিং পার শেয়ার, তাহলে আপনার পি রেশিও বের হবে। এটি হলো পি রেশিও বের করার সূত্র। যারা ইপিএস বা আর্নিং পার শেয়ার বোঝেন না তারা দয়া করে আমার এই চ্যানেলে ইপিএস বা আর্নিং পার শেয়ার নিয়ে ভিডিও দেওয়া আছে, আমি চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবার। প্রিয় দর্শক, আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরি কোনো একটি শেয়ারের মার্কেট প্রাইস 150 টাকা এবং তার ইপিএস হলো 15 টাকা, তাহলে তার পি রেশিও দাঁড়াবে 10 টাকা। এবার আমরা যদি আরেকটি কোম্পানির উদাহরণ নেই, এর প্রয়োজন আছে, কারণ আপনাকে এই যে পি রেশিও এটিকে আরেকটি কোম্পানির সাথে তুলনা করে অবশ্যই দেখতে হবে যে এটি কম না বেশি। আমরা যদি প্রথম যে কোম্পানিটি এ, দ্বিতীয় আরেকটি কোম্পানি বি নেই, তাহলে তার দাম ধরি আমরা মার্কেট বর্তমান প্রাইস আছে 300 টাকা এবং তার ইপিএস আছে বর্তমানে 15 টাকা, তাহলে এই বি কোম্পানিটির পি রেশিও দাঁড়াবে 20 টাকা। এখন খেয়াল করে দেখুন, আমরা প্রথম যে উদাহরণটি নিলাম সেখানে পি পাচ্ছি 10 টাকা, দ্বিতীয় উদাহরণটিতে আমরা পি পাচ্ছি 20 টাকা। তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে দ্বিতীয় কোম্পানিটির চেয়ে প্রথম কোম্পানিটির পিই কম। এখন কথা হলো, পি যদি কম হয় তাহলে কি আপনি সেই শেয়ারটি কিনবেন? আবার পি যদি বেশি হয় তাহলে কি আপনি সেই শেয়ারটি কিনবেন না? প্রিয় দর্শক, আমাদের ইউটিউবে বা অনেক প্ল্যাটফর্মে যারা ভিডিও তৈরি করে
শেয়ার মার্কেট শেখায় তারা অনেকেই গড়পড়তা একটি কথা বলে থাকে, পি রেশিও যত কম হবে তত ভালো। আসলেই কি পি রেশিও কম হলে সেটি ভালো? চলুন আমরা কিছু উদাহরণের সাহায্যে সেটা বোঝার চেষ্টা করি। প্রিয় দর্শক, দুটো উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি যে পি রেশিও কম হওয়া ভালো নাকি পি রেশিও বেশি হওয়া ভালো। এই দুটি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথম একটি কোম্পানি এর আমরা ডাটা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা 3 বছরের ডাটা এখানে নেবার চেষ্টা করেছি প্রথম, প্লাস এটি হলো বি কোম্পানি, এটিরও 3 বছরের ডাটা আমরা নেবার চেষ্টা করেছি। প্রথম কোম্পানিটি যদি আমরা দেখি, তার ইপিএস প্রথম বছরে ছিল 10, দ্বিতীয় বছরে হলো 11 এবং তৃতীয় বছরে হলো 12। অর্থাৎ প্রথম বছর থেকে দ্বিতীয় বছর মাত্র 1% তার ইপিএস বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছর মাত্র 1% তার ইপিএস বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটি ইপিএস খুবই কম বৃদ্ধি পেয়েছে, আর এটি নির্দেশ করে যে কোম্পানিটির ব্যবসার যে গ্রোথ, সে গ্রোথটি খুবই স্লো, অর্থাৎ 1% হারে এই কোম্পানিটির ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে কি হয়েছে দেখেন, এখানে কিন্তু কোম্পানিটির যে শেয়ার প্রাইস বা স্টক মূল্য বাজারে সেটি কিন্তু খুব বেশি বাড়েনি। প্রথম বছরে 100 টাকা, দ্বিতীয় বছরে 110 টাকা হয়েছে, তৃতীয় বছরে 112 টাকা হয়েছে। 3 বছরে খুবই সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে স্টকের দাম, কারণ এই বিজনেসটির গ্রোথ খুবই স্লো। যে কারণের জন্য দেখেন কিন্তু এখানে আপনার ইপিএস কিন্তু বৃদ্ধি পায় না, ইপিএস কিন্তু 3 বছরেই উপর্যুপরি একই থেকে গেছে, অর্থাৎ 10 টাকা 10 টাকা 10 টাকা। তাহলে এখানে এই কোম্পানিটির দুটো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে লো গ্রোথ, খুবই লো গ্রোথ, কোম্পানিটির বিজনেসের গ্রোথ খুবই লো, যে কারণের জন্য তার পিই কিন্তু নেগেটিভ, অর্থাৎ অপরিবর্তিত থাকলেও এটিকে আমরা নেগেটিভ ধরে নেব। তাহলে যারা বলে যে আমরা লো পি থাকলে সে পিটি ভালো, তাহলে এটি কিন্তু যুক্তির ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি তাহলে সেটি কিন্তু এখানে খাটে না। এবার চলুন আমরা দ্বিতীয় কোম্পানিটি দেখি। প্রথম বছরে আমরা দেখলাম 10, দ্বিতীয় বছরে দেখলাম 20, প্রায় 10%-এর মতো এখানে কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ দ্বিগুণ হয়েছে। প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছর দ্বিগুণ হয়েছে। দেখেন তৃতীয় বছরেও কিন্তু সেটি 40 হয়েছে, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর এটি দ্বিগুণ হারে তার গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে, বিজনেসের বৃদ্ধি হচ্ছে, যে কারণের জন্য তার মার্কেটে যে স্টক প্রাইস সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রথম বছর 150 টাকা থাকলেও দ্বিতীয় বছরে 500 টাকা হয়েছে, তৃতীয় বছরে 1600 টাকা হয়েছে। এটিরই কিন্তু প্রভাব পড়েছে তার পিইতে। খেয়াল করে দেখুন, তার পি হয়েছে প্রথম বছরে 15 থাকলেও দ্বিতীয় বছরে 25 হয়ে গেছে এবং তৃতীয় বছরে 40 হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই কোম্পানিটির ব্যবসা খুবই হাই গ্রোথ, অর্থাৎ গ্রোথ খুবই হাই হচ্ছে। এই গ্রোথ হাই হওয়ার কারণে তার কিন্তু শেয়ারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে, ফলে তার কিন্তু পিই রেশিও আমরা বৃদ্ধি পেয়েছে। এখন এই দুটো কোম্পানির মধ্যে যদি আপনি তুলনা করেন তাহলে কোন কোম্পানিটি কেনা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমরা স্টক মার্কেটে বিজনেস করতে আসি এই উদ্দেশ্যেই যে আমরা এমন কোম্পানি বা এমন বিজনেস মডেল আমরা সিলেক্ট করব যার গ্রোথ খুবই হাই। বিজনেসের গ্রোথ যদি হাই হয়, কোম্পানি যদি ক্রমাগত আরও অধিকতর ব্যবসা করতে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখান থেকে সুফল পাবেন, শেয়ারের দাম বাড়বে, আপনার ক্যাপিটাল গেইন হবে। এই একই উদ্দেশ্যে কিন্তু আমরা শেয়ার মার্কেটে আসি। সুতরাং আমরা অবশ্যই হাই গ্রোথ যে কোম্পানিটির আছে সেটিকে আমরা সিলেক্ট করব যদি তার পি রেশিও বেশিও হয়ে থাকে। এখানে পি রেশিও হাই হলেও সেটি কিন্তু মেনে নেওয়া যায়, কারণ এটি কিন্তু গ্রোথ নির্দেশ করছে। প্রিয় দর্শক, লো পি কি সকল সময় খারাপ নাকি লো পি কখনো কখনো ভালো? প্রিয় দর্শক, লো পি কখনো কখনো ভালো। কখন লো পি বা পি রেশিও কম হওয়া ভালো, চলুন আরেকটি উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। আমরা এখানে কোম্পানি সি এর উদাহরণ দেখব। আমরা দেখতে পাচ্ছি 3 বছরের ডাটা এখানেও আমি নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরে তার ইপিএস 10, দ্বিতীয় বছরে তার ইপিএস 10 থেকে বেড়ে হলো 30, তৃতীয় বছরে তার ইপিএস 30 থেকে বেড়ে হলো 70। অর্থাৎ কোম্পানিটির ইপিএস কিন্তু লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ কোম্পানিটির বিজনেস কিন্তু গ্রোথ খুবই ভালো হচ্ছে, খুবই দ্রুত গতিতে গ্রোথ হচ্ছে। দেখুন, যে কারণের জন্য তার শেয়ার প্রাইস কিন্তু মোটামুটি বৃদ্ধি পেয়েছে মার্কেটে। প্রথম বছর 150 থাকলেও দ্বিতীয় বছর 450 টাকা হয়েছে, তৃতীয় বছরে 1400 টাকা হয়েছে। কিন্তু খেয়াল করার বিষয় হচ্ছে তার পি রেশিও কিন্তু ততটা বাড়েনি। অর্থাৎ যে গতিতে তার গ্রোথ হয়েছে ইপিএস এর, সেই গতিতে কিন্তু তার পি রেশিও কিন্তু বাড়েনি। এখানে তৃতীয় বছরে এসে আমরা যদি 70 ইপিএস দেখতে পাই, সেখানে তার পি রেশিও দেখতে পাই মাত্র 20। প্রিয় দর্শক, এরকম ক্ষেত্রে অর্থাৎ হাই গ্রোথ হচ্ছে কোম্পানির বিজনেস মডেলের, বিজনেস খুব ভালো করছে কিন্তু তার পি রেশিও কম আছে, এটাকে বলা হয় আন্ডার ভ্যালুড। এক্ষেত্রে যদি পি রেশিও কম হয় এটি কিন্তু মেনে নেওয়া যায়। আবার যখন হাই গ্রোথ হবে সেখানে যদি পি রেশিও বৃদ্ধি পায় সেটিকে মেনে নেওয়া যাবে।
প্রিয় দর্শক, পিই রেশিও কখন কখন লো হয়, কখন কখন পিই রেশিও লো হয়? পিই রেশিও লো হয় মূলত তিনটি কারণে। যদি কোনো কোম্পানি স্টকের মূল্য সত্যি আন্ডার ভ্যালুড থাকে, অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম বাস্তবে যে দাম থাকার কথা তার চেয়ে কম আছে, অর্থাৎ ওই কোম্পানিটির ব্যবসায়িক যে পজিশন সে অনুযায়ী এই কোম্পানিটির বর্তমান মার্কেট প্রাইস কম আছে। এটি অনেক কারণে হতে পারে কোম্পানিটি নতুন, অনেকেই এই কোম্পানিটি সম্পর্কে জানে না, বিজনেস সম্পর্কে জানে না, কিন্তু আসলেই কোম্পানিটি ভালো, সেক্ষেত্রে এটি আন্ডার ভ্যালুড হতে পারে। তো প্রিয় দর্শক, যদি কোনো কোম্পানির শেয়ার আন্ডার ভ্যালুড হয় সেক্ষেত্রে তার পি রেশিও লো হতে পারে। দ্বিতীয় যেটি হতে পারে সেটি হচ্ছে যদি তার গ্রোথ স্লো হয়, তার গ্রোথ স্লো হয়, অর্থাৎ কোম্পানির ব্যবসায়িক যে বৃদ্ধি সে বৃদ্ধিটি খুবই স্লো, খুবই সম্ভুক গতিতে এই কোম্পানিটি তার ব্যবসা বৃদ্ধি করছে অথবা একেবারেই বৃদ্ধি করছে না, যে জায়গায় ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। এই সব কারণে কিন্তু যদি লো গ্রোথ হয় কোম্পানির বিজনেসের তাহলেও কিন্তু পি রেশিও লো হতে পারে। তৃতীয় আরেকটি কারণ হতে পারে যদি কোম্পানিটির ব্যবসাটি ফিউচারিস্টিক না হয়, অর্থাৎ কোম্পানিটির যে বিজনেস করছে, যে পণ্যগুলো সেল করছে সে পণ্যগুলোর ব্যবসার মডেলটি ফিউচারিস্টিক না, অর্থাৎ তার ক্রেতারা মনে করছে যে এটি আগামী 5, 10, 15, 20 বছরে খুব ভালো ব্যবসা করার সম্ভাবনা নেই, কিংবা এর প্রতিদ্বন্দ্বী আসতে পারে, এর প্রতিযোগিতা বেড়ে যেতে পারে। এরকম যদি কোম্পানির ক্রেতারা যদি এ সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করে বা যদি মনে করে থাকে যে এই বিজনেসটা ফিউচারিস্টিক না, সেক্ষেত্রে তার ডিমান্ড কমে যেতে পারে, আর ডিমান্ড কমে গেলে অনিবার্যভাবে পি রেশিও কমে যেতে পারে। সুতরাং তিনটি কারণে পি রেশিও কম হতে পারে। প্রিয় দর্শক, তাহলে কখন পি রেশিও হাই হতে পারে, অর্থাৎ হাই পি রেশিও কখন হতে পারে? যদি কোনো কোম্পানির শেয়ার ওভার ভ্যালুড হয়, অর্থাৎ কোম্পানিটি তার যে দাম হওয়ার কথা মার্কেটে তার চেয়ে বেশি দামে বিক্রি হয়, তাহলে সেক্ষেত্রে এটির পি রেশিও বেশি হতে পারে, আর এটি খুবই একটি ব্যাড সাইন। এই সাইনটি যদি দেখেন, মনে করেন যে এই কারণে এই কোম্পানিটি পি রেশিও হাই, তাহলে সেই শেয়ারটি কেনা থেকে বিরত থাকবেন। দ্বিতীয় হতে পারে হাই গ্রোথ। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগেই আমি আলোচনা করেছি কোনো কোম্পানির ব্যবসা যদি হাই গ্রোথ হয়, অর্থাৎ বিজনেসটি যদি খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে, সেক্ষেত্রে তার পি রেশিও বেশি হতে পারে, তবে এটি একটি ভালো সাইন। এক্ষেত্রে যদি পি রেশিও বেশি হয়ে থাকে আপনি সেটিকে কিন্তু কেনার জন্য কনসিডার করতে পারেন। তৃতীয় কারণটি হলো ফিউচারিস্টিক, অর্থাৎ ক্রেতারা মনে করছে যে এই বিজনেসটির ফিউচার খুব ভালো, ভবিষ্যতে খুব ভালো ব্যবসা করবে। যেমন ধরুন ইভি, ইলেকট্রিক ভেহিক্যাল, এর ব্যবসা ভবিষ্যতে ভালো হতে পারে, এটা আমরা সকলেই অনুমান করতে পারি। যেমন ড্রোন বিজনেস আছে, ড্রোন বিজনেস ভবিষ্যতে ভালো করবে, এটা আমরা সহজেই অনুমান করতে পারি। আইটি সেক্টর আছে, এরকম কিছু বিজনেস আছে যেগুলোর ভবিষ্যৎ খুবই ভালো। যদি ক্রেতারা মনে করে থাকে যে এই বিজনেসের ভবিষ্যৎ ভালো, তাহলে ওই শেয়ারটির ডিমান্ড বেড়ে যেতে পারে। ডিমান্ড বেড়ে গেলে দাম বৃদ্ধি পাবে, আর দাম বৃদ্ধি পেলে অনিবার্য কারণে পি রেশিও বৃদ্ধি পাবে। এই কারণে যদি পি রেশিও বৃদ্ধি পায় যে ব্যবসাটি ফিউচারিস্টিক, তাহলে কিন্তু সেটিও মেনে নেওয়া যায়, আপনি ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক, আশা করি পি রেশিও বিষয়ে আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরও আমি একটু সামারাইজ করার চেষ্টা করি। অনেকে বলে থাকেন পি রেশিও কম হওয়া ভালো, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে কেন ওই পি রেশিও কম। যদি পজিটিভ কারণে পি রেশিও কম হয়ে থাকে তাহলে সেটিকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, আর যদি দেখেন তার ব্যবসায়িক মডেল খারাপ বা ব্যবসায়ের গ্রোথ খুবই স্লো, সে কারণে পি রেশিও কম হয়েছে, তাহলে সেখান থেকে দূরে থাকবেন। আবার যদি দেখেন কোনো ব্যবসার মডেল ভালো, তার হাই গ্রোথ হচ্ছে সে এবং ফিউচারিস্টিক বিজনেস, সে কারণে তার পি রেশিও বেড়ে যাচ্ছে, তাহলে সেটিকে কিন্তু বিবেচনায় নেওয়া যায় কেনার জন্য। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত থাকতে পারেন, যার ফলে আপনি সকল আপডেট তথ্য আমার সেই গ্রুপের মাধ্যমে পেতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের সত্যিই কাজে লাগে তাহলে দয়া করে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।